স্বাগত ডেডলাইন ঢাকা। আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। বর্ণিল সাজসজ্জা আর উৎসাহ উদ্দীপনায় কাল শুরু হচ্ছে আওয়ামী লীগের 20তম সম্মেলন। সম্মেলন উপলক্ষে দলটির সব জেলা কার্যালয়ে সাজানো হয়েছে। এর মধ্যে হঠাৎ করে সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের গুঞ্জন উঠেছে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে কে কোন পদ পাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা আর জল্পনা কল্পনা। আওয়ামী লীগের সম্মেলনের নানা দিক নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেক আলীম, আছেন 71 টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ শাহেদ। স্বাগত আপনাদের। কথা হচ্ছিল আওয়ামী লীগের সম্মেলন নিয়ে। তো এবারের সম্মেলন নিয়ে যতটা উৎসাহ উদ্দীপনা এবং নানা সাজসজ্জা আমরা দেখছি, তো এটা এখন ব্যাপক আলোচনার একটা বিষয়, কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। এই সম্মেলনে কোনো চমক বা পরিবর্তন কি আশা করেন? দলের মানে কোনো কিছু থাকবে? বা যেমন একটা কিউ দেই আপনাকে, দলের নেতৃত্ব পর্যায়ে সব পর্যায়ে 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছে 2020 সালের মধ্যে। এটা নির্বাচন কমিশনের একটা আইন আছে। তো সেইটার কোনো পথে আমরা আগাবো কিনা এবারে সম্মেলনে, তার কোনো প্রতিফলন থাকবে বলে আপনি মনে করেন কিনা? না, আসলে দেখেন, আমরা তো বেশ কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এটা আওয়ামী লীগের যে সম্মেলনটি আগামীকাল অনুষ্ঠিত হবে এবং আমরা জানি যে সারা দেশে একটি সাজ রব এবং এখানে অনেকগুলো ইস্যুই আলোচনায় আসছে। একটা প্রথম আলোচনা যেটা আসা উচিত, আমি মনে করি যে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আসছে কিনা এবং কাঠামোগত কোনো পরিবর্তন আসছে কিনা এবং নেতৃত্বের পরিবর্তন যেটা আসছে কিনা। এবং আজকে সারাদিনই কিন্তু শহরে যেটা খুব গরম আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ সম্পাদক পদে যিনি আছেন সৈয়দ আশরাফ, ওনার পরিবর্তন হচ্ছে কিনা, ওনার পরিবর্তে অন্য কেউ আসছে কিনা। তবে যেটা আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগেই একটি প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে উনি 35 বছর যাবৎ সভানেত্রী আছেন এই আওয়ামী লীগ দলটির এবং উনি এখন সেখান থেকে সরতে চান এবং সেই কারণে উনি আর একজন নেতৃত্বের কথা বলেছেন। সেজন্য এই জায়গাটা আমাদের কাছে খুবই ইতিবাচক মনে হয়েছে যে কেউই কিন্তু ইন্ডিসপেন্সিবল না এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অনুভব করেছেন ঠিক তার স্পিরিটটা আওয়ামী লীগের যারা নেতৃত্বে আছেন বা কর্মী আছেন বা যারা নেতা হচ্ছেন, তৈরি হচ্ছেন, তারা সেই স্পিরিটে আছেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। তবে আপনি যে নারীর ক্ষমতায়নের কথাটা বলছেন, যে এটা একেবারে সত্য কথা যে যখন প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনার 96-এ, তখন কিন্তু সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং এটা ছাড়াও আপনি দেখবেন যে মানে পার্লামেন্টেও তাদের অংশগ্রহণটাও কিন্তু সিগনিফিকেন্টলি হাই, আমি সেভাবেই বলবো তাদের পার্টিসিপেশন। কিন্তু এই 33%-এর কথা যেটা বলা হয়েছে সেটা 2008-এ যখন নির্বাচন ইশতেহারেও কিন্তু ছিল, সেটা বলা হয়েছে যে এটা প্রতিফলন ওইভাবে আমরা দেখিনি। আরেকটা কথা বলি, এখন 2016 সাল 2020 সাল কিন্তু আমাদের দোরগোড়ায়, যদি ওটা অ্যাচিভ করতে হয় এখন থেকেই কিন্তু সেটা অবশ্যই। কিন্তু এখন যে আলোচনাগুলো হচ্ছে সেখানে কিন্তু আমরা নারী প্রতিনিধির কথাটা তেমন ভাবে শুনছি না, সেটাই একেবারে আমি অ্যাটলিস্ট শুনিনি। আমি তো খুব মানে আমি এই বিষয়টা খুব মানে মনোযোগ দিয়ে আমি লক্ষ্য করার চেষ্টা করি, কারণ আমি নারীর ক্ষমতায়নের উপরে কাজ করি। তবে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আপনার ওনাদের এক্সিকিউটিভ কমিটি যে 81 জন সদস্য করা হবে এবং বিভিন্ন যে পদগুলি যুগ্ম সম্পাদক অনেকগুলো সংখ্যা বাড়ানো হচ্ছে এবং এই নেতৃত্বের এই জায়গায় অনেক নারীদেরকে আমরা দেখছি তারা কিন্তু নিরলস পরিশ্রম করছে, কাজ করছে এবং নারী দেখে যে তারা পাবে তা নয়, তারা কিন্তু তাদের মেধা, প্রজ্ঞা, রাজনৈতিক বিচক্ষণতা সবটার বিবেচনায় কিন্তু তারা আসতে পারে। আগে নারী বলে বলে শুধু নারীর এটা আসবে না। আবার আসবো আপনার কাছে। এই নেতৃত্বের পরিবর্তন নিয়ে আসি রেজা ভাই, যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে উনি এখন নতুন নেতৃত্ব দেখতে চান। এই যে নতুন নেতৃত্ব আসা একটা বিষয় আর নেতৃত্ব গড়ে তোলা আরেকটা বিষয়। আপনি কি মনে করেন আওয়ামী লীগ সহ আমাদের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ওই সংস্কৃতিটা আছে যে তৃণমূল থেকে বা তাদের সহযোগী সংগঠন থেকে নেতা তৈরি করে আনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাজনৈতিক দলের কাউন্সিল কিন্তু তার গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা যে একটা নির্ধারিত সময় কাউন্সিল করতে হবে এবং সেই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। শুধু তাই না, তার রাজনৈতিক দর্শনের পরিবর্তন, পরিমার্জন যা কিছু এবং সামনের কর্মসূচিগুলো ঠিকঠাক করতে হবে। সেই বিচারে আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলগুলোর একটি আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন দল, তার একটা কাউন্সিল হচ্ছে, ফলে তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা দলীয় কর্মীদের মধ্যে অনেক বেশি। তবে আওয়ামী লীগের এই কাউন্সিল নিয়ে কিন্তু এবার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্চার যে কি হতে যাচ্ছে, সেটা হলো যেমন দলের ভেতরকার গণতান্ত্রিক সংস্কৃতিকে এগিয়ে নিতে
কাউন্সিল একটা বড় ভূমিকা রাখে। এবং বাংলাদেশের শুধু না, সারা পৃথিবীতেই গণতন্ত্র কিন্তু রাজনৈতিক দলের উপরে নির্ভরশীল। সুতরাং রাজনৈতিক দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা যদি না থাকে, দেশে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হয়। সেই বিবেচনা থেকে আমরা দেখছি যে এবারে কাউন্সিলকে কেন্দ্র করে যে কথাগুলো উঠছে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা অবধারিত বিষয় হলো ঠিকমতো কাউন্সিল হয় না, কাউন্সিল হইলে ভোট হয় না, ভোট হইলে ফলাফল হয় না। শেষ পর্যন্ত সেটা দল প্রধানের উপরে দায়িত্ব দেওয়া হয়, তিনি ঘোষণা করেন কমিটিতে কে কে আছেন, কে কে থাকবেন। এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় দুর্বলতা। এবং বিএনপি তো সম্পূর্ণভাবে গঠনতান্ত্রিকভাবে চেয়ারপারসন নির্ভর একটি দল, কিন্তু আওয়ামী লীগের গণতান্ত্রিক প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং বিস্তৃত। তারপরেও দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজে থাকতে চান না বলেছেন, কিন্তু একটা কেমন যেন মনে হচ্ছে যে তাকে ছাড়া আওয়ামী লীগ, তাকে ছাড়া বাংলাদেশ, শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশ একটা মনে হচ্ছে যে তাকে ছাড়া বাংলাদেশই সম্ভব নয়। এবং ৩৫ বছরে তার রাজনৈতিক যদি আপনি দেখেন যে আওয়ামী লীগের নেতৃত্বে তিনি কিন্তু দলটাকে দুবার ক্ষমতায় এনেছেন, এবং আজকে যে সুসংহত অবস্থায় আছে আওয়ামী লীগ, সেটা কিন্তু তার সরাসরি কম্বিনেশন। তারপরেও প্রশ্ন উঠছে যে তাহলে আওয়ামী লীগ, শেখ হাসিনা আজকে যে জায়গায় গিয়েছেন, তিনি দলের ভিতরকার লৌহ মানবী থেকে তিনি কিন্তু বিকাশ মানবীতে পরিণত হয়েছেন। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, সবকিছু। শেখ হাসিনা মানে যুদ্ধাপরাধের বিচার, শেখ হাসিনা মানে গণতন্ত্র, শেখ হাসিনা মানে মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনা মানে উদার সাম্প্রদায়িক বাংলাদেশ। এবং এটা তো আপনি অনেক বড় বিষয় বলেন, অনেক ছোটখাটো বিষয়ও কিন্তু সরাসরি তার। তাহলে শেখ হাসিনা যেভাবে নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন, আজকে কাউন্সিলকে সামনে রেখে আমি তো বলি এই কাউন্সিল অনেকগুলো প্রশ্নের উত্তর দিবে। এই কাউন্সিলকে ভাবতে হবে আওয়ামী লীগ দল হিসাবে শেখ হাসিনার সাথে দৌড়াতে পেরেছে কিনা, আওয়ামী লীগ দল হিসাবে বা আওয়ামী লীগের অন্য নেতৃত্ব শেখ হাসিনার মতন করে বাংলাদেশ নেতৃত্বের জায়গাটাতেই আসলে ভাবতে পেরেছে কিনা। এবং এই কারণেই এখানে নেতৃত্বের পরিবর্তনের কথাটা আসছে। কিন্তু দেখতে হবে আমি নেতৃত্ব কিভাবে নির্বাচন করছি। আমি এখানে আসার আগে একটা ব্রেকিং নিউজ দেখে আসলাম, সৈয়দ আশরাফ বলেছেন যে কে হবে সাধারণ সম্পাদক, কে হবে সভাপতি, সেটা শেখ হাসিনাই ভালো জানেন। তো এইটা হলো আওয়ামী লীগের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, যে শেখ হাসিনাই কিন্তু শেষ বিচারে সবচেয়ে বড় কথা। কিন্তু আমি বিশ্বাস করি তৃণমূল পর্যায়ের, মাঠ পর্যায়ের নেতারা যে ডেলিভারেশনস গুলো দিবেন 2 দিনের কাউন্সিলে, সেইটার একটা বড় ভূমিকা থাকবে। কিন্তু আমাদের কিবরিয়া, আমাদের একটা বড় দুর্বলতা হলো মিডিয়া থেকে শুরু করে দলীয় কর্মীরা পদ পদবি নিয়ে যত কথা বলছেন, কিন্তু কাউন্সিল তো শুধু পদ পদবি নয়। গত কাউন্সিলে 19তম কাউন্সিলে যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটা কতটা বাস্তবায়িত হয়েছে, নতুন ঘোষণায় কি আসছে। রাজনৈতিক দলের কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ, তার দর্শন নির্বাচনে। এবং আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের আগামী দিনগুলোতে শেখ হাসিনার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হলো এই, আমি যে বলছিলাম প্রশ্নের উত্তর দেবে, একটা হলো সারা দেশে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনগুলোর বা জেলা শাখাগুলোর, উপজেলা শাখাগুলোর কাউন্সিলগুলো ঠিক মতো করতে পেরেছে কিনা। সেইখানে যে আমরা দেখেছি যে বিভিন্ন যুদ্ধাপরাধী দলের লোকজন ঢুকে পড়েছে, সেইটার জবাব কি এখানে পাওয়া যাবে? সেই নেতৃত্ব কি জবাব দিবে এই কাউন্সিলে এসে? কারণ তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আছে। এই কাউন্সিল কি সেই জবাব দিবে যে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতাকে মোকাবেলার জন্য আওয়ামী লীগ কতটা প্রস্তুত আছে? অবশ্য এই বিষয়গুলো আছে, আমরা দেখেছি ঘোষণাপত্রে থাকলে আওয়ামী লীগ দল হিসেবে। আবার আপনার কাছে আসবো, আমি এই প্রসঙ্গেই আসি আপনার কাছে। আমরা পত্রিকায় প্রতিবেদন থেকে যেটা জানতে পেরেছি যে এইবার তাদের একটা পরিবর্তন আসছে গঠনতন্ত্রে, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধী পরিবারের কেউ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। সেইটা বাস্তবায়ন করাটা কতটা বড় চ্যালেঞ্জ? মানে এটা তো অবভিয়াস হওয়ার কথাই ছিল, কারণ এদের রাজনীতি তো কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে যায় না। তারপরে সেটা গঠনতন্ত্রে কেন ইনক্লুড করতে হলো? এই বাস্তবতায় কেন যেতে হলো আজকে আওয়ামী লীগকে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে সেই 1949 সাল থেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি শুরু আর কি। কাল পরিক্রমায় এটা বাংলাদেশ আওয়ামী লীগ নাম ধারণ করেছে। বিষয়টা হচ্ছে যে এই আওয়ামী লীগ যে নেতৃত্বটা শুরু হয়েছে, আওয়ামী লীগ প্রথম থেকেই কিন্তু এটি মানে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করে আসছে। এখন কিছু যুদ্ধ অপরাধী কিছু ব্যক্তিবর্গ বিভিন্ন জেলা উপজেলা, যেটা ইস্তিয়াক ভাই বলার চেষ্টা করছিলেন, যে বিভিন্ন জায়গায় কিন্তু ঢুকে পড়েছে। তো সেইগুলোকে নিয়ে কিন্তু এখন একটি চিন্তা ভাবনার জায়গা তৈরি হয়েছে। এটি গেল একটি জিনিস।
আরেকটি জিনিস আমি একটু অবতারণা করতে যাচ্ছি যে 1/11 সময় আমরা কিন্তু একটি কঠিন সময় পার করেছি। এটি অরাজনৈতিক সরকার বাংলাদেশ মানে সরকার পরিচালনা করেছেন, এবং সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি কারা অন্তরীণ ছিলেন তখন কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এবং সৈয়দ আশরাফ সাহেব ওনাদের কিন্তু একটা দারুণ ভূমিকা ছিল। সেই ভূমিকাটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এবং সেই সময় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে কিন্তু আমরা দেখেছি বিদ্রুপ অবস্থান মানে পরিবর্তন করতে আমরা দেখেছি, এবং সেই নেতাদের এই কাউন্সিলে তাদের অবস্থান কি হবে সেটা নিয়েও কিন্তু আমাদের একটু চিন্তা করার দরকার আছে। আরেকটি জিনিস হচ্ছে যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভীষণ একটু আমি ইন্টারাপ্ট করি আপনাকে, এদের প্রসঙ্গে সংস্কারপন্থী বলে যারা পরিচিত তাদের প্রসঙ্গে কিন্তু শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে তাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু তাদের ভুলবেন না, তারা তাদের ভুলটা ভুলবেন না। উনি ক্যাবিনেট মিটিংয়েও কিন্তু বলেন যে আমি রোজ একবার করে মনে করি। কিন্তু আসলে আমার কাছে যে জিনিসটা দেখার জিনিস যে এই যে সৈয়দ আশরাফ সাহেবের কথাই আমি বলি, তার কিন্তু দেখেন আমরা হেফাজত ইসলামের সময় তার কিন্তু একটি অবিচল অবস্থান কিন্তু আমরা দেখেছি, আমরা 1/11 সময় তার কিন্তু একটি অবিচল অবস্থান দেখেছি, দেশের সংকটময় মানে পরিস্থিতিতে কিন্তু তার বিষয়ে আমরা একটা তার অবস্থান দেখেছি। আরেকটা জিনিস আমার কাছে যেটা কষ্ট লেগেছে যেটা হচ্ছে আজকে বাংলাদেশ প্রতিদিনে আমরা একটি নিউজ দেখেছি যে একজন আওয়ামী লীগ নেতার মানে দৃঢ় দিয়ে লিখেছে যে উনি এক প্রকার নামই ঘোষণা করে দিয়েছেন যে সেক্রেটারি জেনারেল কে হবে। তাহলে যদিও এখানে নামই ঘোষণা করে ফেলে তাহলে আর কাউন্সিল কেন? কাউন্সিল ডেকে যদি কাউন্সিল হতে হবে, কাউন্সিলে ডিক্লেয়ার দিবে কে সেক্রেটারি হবে, অথবা কাউন্সিলে ডিসাইড হবে, মানে সিদ্ধান্ত নেওয়া হবে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমি একটু আগে যেটা ইস্তিয়াক ভাই বলছিলেন, আমি সেই ফুটেজটাও দেখছিলাম যেখানে সৈয়দ আশরাফ সাহেব বলেছেন যে এটা একমাত্র আওয়ামী লীগ সভানেত্রী এখানে সিদ্ধান্ত নেবেন। আসলে সেই জায়গাটাও কিন্তু সেই জায়গাটায় সিদ্ধান্ত নেওয়া, বিএনপির কাউন্সিল এবং আওয়ামী লীগের কাউন্সিলের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। বিএনপির কাউন্সিল কিন্তু এটি নির্ভর করে একমাত্র বেগম খালেদা জিয়া এবং তার পুত্রের ব্যাপারে। এই বিষয়ে আমি আসবো যে দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা, যেই প্রসঙ্গের অবতারণা ইশতিয়াক রেজা ভাই করেছেন কিছুটা, একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতির সময় হয়েছে, নিচে একটা বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। রেজা ভাই, কথা হচ্ছিল দলের ভেতর, রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা। অনেকে বলে থাকেন যে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা ততটা নাই, আপনি কি সেটা মনে করেন কিনা? আমিও তাই মনে করি, দলগুলোর ভিতরে গণতান্ত্রিক সংস্কৃতির অভাব রয়েছে, এবং সেইটার একটা বড় ক্রাইসিস হলো যে আমরা স্তাবকের রাজনীতি করি। আমরা নেতার, এটা শুধু শেখ হাসিনার বেলায় না, কিন্তু আপনি উপজেলা জেলা লেভেলে দেখেন, পোস্টারগুলো যদি দেখেন আপনি, নেতাদের ছবি যেভাবে দেওয়া হয় এবং যেভাবে আমরা স্তুতি গাই নেতাদের, এইটা একটা আমার কাছে মনে হচ্ছে যে বড় ধরনের সাংস্কৃতিক অবক্ষয়। দলের ভিতরে এই যে কাউন্সিল হয় বা সম্মেলন হয়, এখানে কি কারণে করা হয়? একটা হলো যে তৃণমূল পর্যায়ের, প্রান্তিক পর্যায়ের নেতারা উঠে এসে দলের কর্মসূচির সমালোচনা করবেন, আলোচনা করবেন, রিভিউ করবেন, নেতাদের নানা কর্মকাণ্ডের কথা বলবেন। কিন্তু আজকে বাংলাদেশের বাস্তবতাটা হলো যে আমরা সেই জায়গাটা ক্রমেই রুদ্ধ করে ফেলছি। এই যে রুদ্ধ করে ফেলা, এটার কারণে কিন্তু বৃহত্তর পরিসরে যে গণতন্ত্র, ধরেন সংসদীয় গণতন্ত্র, সেই গণতন্ত্র ব্যাহত হচ্ছে, যার ফলে আজকে এমন সব সাংসদ আমরা পাচ্ছি যারা রাস্তায় কিশোরকে গুলি করে, যারা 10 টাকার কেজির চাল হজম করে দেয়, এরকম একটা গণবান্ধব কর্মসূচি তারা নস্যাৎ করে দেয়। ধরেন শেখ হাসিনার এই কর্মসূচি তো অসম্ভব একটা ভালো কর্মসূচি, সেইটাকেও কিন্তু বিতর্কিত করছে ওই ধরনের নেতারাই, যারা আসলে দলের প্রতি, দেশের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট নাই। সুতরাং দলের ভিতরে এই গণতান্ত্রিক চর্চা যদি রাখতে হয়, তাহলে কাউন্সিলে একটা লিবারেল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যাতে তারা কথা বলতে পারে এবং তারা তাদের মতন করে তাদের ইচ্ছা অনুযায়ী কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত করতে পারে। আবার একথাও ঠিক, আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা আছে, সেখানে শুধু বারবার নেতা বদলটাই কিন্তু বড় কথা নয়, দেখতে হবে নেতা নিজে বদল হচ্ছে কিনা, তিনি বিশ্ব পরিসরের সাথে নতুন প্রেক্ষাপটের সাথে, যেটাকে আমরা বলি কনটেক্সট, লাইফ গোজ বাই কনটেক্সট, কনটেক্সটের সাথে নিজেকে বদলাতে পেরেছেন কিনা, সেই ধরনের নেতা আমরা আনতে পারছি কিনা। সুতরাং দলের ভিতরে একটা বড় ধরনের, আমি বলবো যে আমি আওয়ামী লীগের ঘোষণাপত্রে কি আসবে আমি জানি না, বা আগামী দিনগুলোতে কি আসবে আমরা জানি না, কিন্তু দলের ভিতরে কথা বলার সংস্কৃতিটা চালু করতে হবে। এবং এই যে কথা ওঠে হাইব্রিড, এই যে কথা হলে দুর্নীতিবাজ, এবং আমাদের এখানে কিন্তু দলের অভ্যন্তরে বৈষম্যটা কিন্তু হিউজ। যারা ক্ষমতাসীন দল,
তার মধ্যে যারা ক্ষমতাবান তারা অর্থবিত্ত এমনভাবে মালিক হচ্ছে, দেখা যাচ্ছে যে ত্যাগী নেতাকর্মী সে বঞ্চিতই থেকে যাচ্ছে। এগুলো কিন্তু এক ধরনের বৈষম্য তৈরি করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে। কাউন্সিল সেই জায়গাগুলো অ্যাড্রেস করবে। আপনার কাছে একটু আসছি একটা প্রসঙ্গে, যে মোহাম্মদ নাসিম কিছুদিন আগে বলেছেন একটা অনুষ্ঠানে যে 2019 সালে নির্বাচনকে সামনে রেখে তাদের এই কাউন্সিলে যেই ঘোষণাপত্র হবে সেটার উপর ভিত্তি করে তাদের নির্বাচনী ইশতেহার, বা এইখানে নির্বাচনকে সামনে রেখেই তারা দলকে আরো সুসংগঠিত করার জন্য তারা এই কাউন্সিলটা, আপনি কি সেরকম কোনো ইঙ্গিত পাচ্ছেন? অবশ্যই এটা খুবই সত্যি কথা, কেননা 2019 তো দেখতে দেখতে চলে আসবে, এবং এই যে 3 বছর পর যে কাউন্সিলটা হচ্ছে, এবং এটা খুবই ক্রুশিয়াল। এটা তো একেবারেই সত্য কথা যেটা ইশতিয়াক বলার চেষ্টা করছিলেন, যে 1949 সালে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে কিন্তু এটা গিয়েছে। আমরা যদি জাতির জনক বঙ্গবন্ধুর দিকে তাকাই, উনি কিন্তু এই দলের জন্য কোন পর্যায়ে উনি স্যাক্রিফাইস করেনি। 1954 সালের যে নির্বাচনের পরে উনি কিন্তু ওনার পদ ছেড়ে দিয়ে দলের দায়িত্বে ছিলেন, নেতৃত্বে ছিলেন, কেননা সেই সময় তো এত ডিজিটালাইজড ছিল না সবকিছু, বা সেল বা এরকম ডিজিটাল টেলিফোনেরও সেই ব্যবহারটা ছিল না, এবং উনি সমগ্র মানে সেই তৎকালীন পাকিস্তান উনি চষে বেরিয়েছেন, এবং দরকার হলে উনি পাকিস্তানের বাইরেও গিয়েছেন এই দলটিকে সুসংগত করতে। এখন সামনে নির্বাচন, একটা দল যখন ক্ষমতায় থাকে তখন এটা একদমই ঠিক যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে বিষয়টা, এটা যে শুধুমাত্র যে আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করেছে তা নয়। আপনি যদি দেখেন যে আমাদের আরেকটা যেটা বড় দল, সেটা একেবারে মানে মাননীয় প্রধানমন্ত্রী যে হিন্দুতে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, ওখানে কিন্তু উনি বড় দল বা বৃহৎ দলের বা বিরোধী দলের কথা যখন এসছে তখন কিন্তু উনি বিএনপিকে ইঙ্গিত করেই কথা বলেছেন, যে হ্যাঁ তারা নির্বাচনে আসেনি, আমি আসতে বলেছি, আমি টেলিফোন করেছি, আমি ওনার ছেলের মৃত্যুর পরে গিয়েছি, আসেনি। কিন্তু এইখানে এই দুটি দলের মধ্যে যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন কে বেশি করলো না করলো সেটা একটা গবেষণার বিষয়, কিন্তু এই যে হাইব্রিড বলেন বা যারা এখন ঢুকে যাচ্ছেন, উনি একটা কথা বলেছেন সাহেব যে ঢুকে গেছেন, ঢুকলো কেমন করে? ওনারা তো রাজনীতিবিদ, আমরা তো উপর থেকে দেখছি, আমরা বিশ্লেষণ করছি, কিন্তু আমরা যখন এলাকায় যাচ্ছি, ঘুরছি বিভিন্ন জায়গায়, আমরা অন্য পারপাসে যখন যাচ্ছি, তখন কিন্তু এই কমপ্লেইনটা আসবে। কারণ এখন তো এই দলের ছত্রছায়ায় সবাই তাড়াতে চেষ্টা করবে, এটা একটা আপনাকে নিরাপত্তা দিবে। আপনি দেখেন যে একটা মেয়েকে যখন একটু সহযোগ দিই, যুবলীগের চেয়ারম্যান বলেছেন যে এখন সবাই আওয়ামী লীগ করে, দুঃসময় কাউকে পাওয়া যায় না। একদম ঠিক, এটা উনি বলেছেন, এবং যারা মানে ত্যাগী নেতা, এবং তারা কিন্তু এখন অনেকই বর্ষিয়ান নেতা, অনেক বয়সও হয়ে গেছেন, এবং যেটা সৈয়দ আশরাফ সাহেব বলেছেন যে তৃতীয় প্রজন্মের কে আমাদেরকে এখানে সম্পৃক্ত করার কথা, এবং এখানে অবশ্যই আমরা জানি যেটা প্রধানমন্ত্রীর আমাদের যিনি পুত্র সজীব ওয়াজেদের কথাই বলা হচ্ছে, এবং এটা নিয়েও প্রশ্ন উঠছে যে এটা আনা হবে কেন। অনেক দুর্মুখেরা বা সমালোচকেরাও বলছে যে তাহলে তো পরিবারতন্ত্রের দিকে আমরা যাচ্ছি কিনা, কিন্তু আমি এটা এইভাবে দেখি যে ইন্ডিয়া সাবকন্টিনেন্টে এটা অ্যাকসেপ্টেবল এবং এটা অ্যাকসেপ্টেড। আপনি দেখেন যদি একটু পিছনে যাই, 2007-8 যখন -2 এর এটা শুরু হয়, এবং যেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে সাব জেলে নিয়ে যাওয়া হয়, তখন আমাকে প্রভাতী থেকে ইন্টারভিউ করা হয়েছিল বিবিসির, এই নবনীতা চৌধুরী তখন এখানে ছিলেন। এই প্রশ্নটাই এসেছিল যে তাহলে কি বাংলাদেশে মানুষ কি আপনার -2 বিশ্বাস করবে, তারা কি পরিবারতন্ত্র সরে দাঁড়াবে? তার কিছুদিন পরে আমরা দেখেছি খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে। আমার কিন্তু একটা উত্তরই ছিল, তখন আমি আরো ছোট ছিলাম বয়সে, কিন্তু আমি একটা উত্তরই বলেছিলাম যে এই রিজনের এটা সিজন হয়ে গেছে মানুষ, এবং তারা যদি চালাতে পারে, গণতন্ত্র নিয়ে আসতে পারে, সেই সংস্কৃতিটা গণতন্ত্র কিভাবে আমি চর্চা করব সেটার উপর আমি প্রশ্ন করতে পারি, কিন্তু এদের উপরে জনগণ আস্থা রাখে। আমরা একটা বিরতি নিব, তার আগে একটা প্রশ্ন রেখে যে আপনার কাছে, আমরা শুনেছি যে বিএনপির প্রতিনিধি দল যাচ্ছে কালকের আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিবেন, তো এই যে একটা কালচার, আপনার বিএনপির একজন প্রতিনিধি পাঠানো মধ্যম সারির নেতা আর শীর্ষ নেতাদেরকেও একজন যাওয়া, দুইটার মধ্যে অনেক পার্থক্য, বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন থেকে, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, বিএনপির কে যোগ দিচ্ছেন, কারা যোগ দিচ্ছেন? এটা একটা অনুমান ভিত্তিক হয়তো অনেক কিছুই আমরা বলতে পারি, বাট বিএনপি কে যে আওয়ামী লীগ দাওয়াত দিয়েছে এই জিনিসটাকে আমি একটা ইতিবাচক দিক হিসেবে দেখছি। কারণ আওয়ামী লীগ বিএনপি কে নাও দাওয়াত দিতে পারতো, কারণ এই দলটি এখনো পর্যন্ত কিন্তু জামাতের সাথে একটি অ্যালায়েন্স রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আওয়ামী লীগ বিএনপি কে কিন্তু এককভাবে দাওয়াত দিয়েছে।
বিএনপি অনেকগুলো জায়গায় কিন্তু ট্রেন মিস করে গিয়েছে, যেরকম তারা নির্বাচনে আসেনি, মাননীয় প্রধানমন্ত্রী তার বিএনপি চেয়ারপারসনের ছেলে মারা যাওয়ার সময় ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত হয়েছিলেন, তিনি সেখানে সাক্ষাৎ দেননি। এটা সবচেয়ে বেশি একটা ইতিবাচক দিক থেকে তো বাংলাদেশে অনেক সমস্যা আমরা সমাধান করতে পারতাম যদি কিনা কালকে বেগম জিয়া নিজেই সেই কাউন্সিলে উপস্থিত হতেন। তবে আমরা আশা করছি যে সেখানে তার মহাসচিব সেখানে উপস্থিত হবেন, এবং আমরা বিগত দিনগুলো দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে গিয়েছেন। একটি জিনিস আমি কিবরিয়া ভাই একটু বলতে চাচ্ছিলাম, একটু আগে যে বিষয়টি আলোচনা হচ্ছিল যে কিছুটা রাজনীতি পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে কিনা। দেখেন, বঙ্গবন্ধু একরকম ভাবে রাজনীতিকে পরিচালনা করেছেন, তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী 81 সালে যখন মানে আওয়ামী লীগের খুব দুঃসময় তখন কিন্তু এসে মানে হাল ধরেছেন, এবং পর্যায়ক্রমে কিন্তু আজকে 20তম সম্মেলন, 6টি সম্মেলন কিন্তু তিনি পার করে এসেছেন, 7তম সম্মেলনে কিন্তু উনি যাচ্ছেন। তার কাছে বাংলাদেশ নিরাপদ। কিন্তু এইখানে একটি বিষয় হচ্ছে পরিবারতন্ত্র কিন্তু শুধুমাত্র একটি জায়গায় না, এখানে রন্ধে রন্ধে পরিবারতন্ত্র হচ্ছে। যিনি আজকে কি বলে আপনার সংসদ সদস্য হচ্ছেন, তিনি মারা যাচ্ছেন, তার স্ত্রী আবার সংসদ সদস্য হচ্ছেন। এই জায়গা থেকে কিন্তু আমাকে বেরোতে হবে। আজকে বহু ত্যাগী নেতা বহু জেলায় উপজেলায় কিন্তু নিম্ন স্তরের মানুষ কিন্তু তারা কিন্তু রাজনীতি করে, তাদের কিন্তু একটি স্বপ্ন থাকে যে তারা একটি রাজনীতিতে একদিন এমপি হবে, তারা আরো উপরের দিকে যাবে, এরকম স্বপ্নে থাকে। কিন্তু আমরা রাজনীতিটাকে যদি পরিবারতন্ত্রের মধ্যে বেঁধে দেই তাহলে কিন্তু হবে না। আমি আমার জেলার কথা বলছি, আমার জেলার এক এমপি সাহেবের তার 3 ভাই, এক ভাই যুবলীগের প্রেসিডেন্ট, এক ভাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, এক ভাই স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট। তো সুতরাং এই জায়গায় যদি এক ফ্যামিলি সবাই, এই জায়গাটাতে যদি আমরা রাজনীতিকে বেঁধে রাখি আমরা কিন্তু কোনদিন রাজনীতিকে আমরা আগাতে পারবো না। আরেকটি জিনিস হচ্ছে আজকে এই যে আমাদের যে এই যে সম্মেলনটি, এই সম্মেলনের একটি জিনিস আমি একটু তুলে ধরি আপনাকে। এই যে দেখেন 2021 এবং 2041 এখানে কিন্তু 3টা ক্যাটাগরি। এখানে আপনার আমরা আমরা জানি ওদের ঘোষণাপত্রে এটা আছে। আমি একটু পরে আসি আপনার কাছে, আবার একটু ইশতিয়াক রাজার কাছে যাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে তারা 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানটা সোহরাওয়ার্দী উদ্যানে করতে চান, এবং উনি দাবি করেছেন যে আওয়ামী লীগ যেভাবে নির্বিঘ্নে করতে পেরেছে আমরাও যেন সেভাবে পারি। এই যে একটা আমাদের কালচার যে একদল পারবে আরেক দল পারবে না, এটা আপনি কি মনে করেন তারটা কতটুকু যৌক্তিক ওনার চাওয়াটা? না, আমার মনে হচ্ছে যে একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে দাবিটি করেছে, সরকারের দায়িত্ব হলো তার যে কর্মসূচি আছে সেটাকে নির্বিঘ্নে করতে দেওয়া। দেখতে হবে যে সেই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজনৈতিক বা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে কিনা সেটা তো সরকারের মেশিনারি আছে, ইন্টেলিজেন্স আছে, তারা দেখবে। কিন্তু দল যদি একটি কর্মসূচি করতে চায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাকে বাধা দেওয়ার কিছু নেই, এবং আমার বিশ্বাস যে এই জায়গাটায় কোনো বাধা হয়তো দিবে না। কিন্তু যেই জায়গাটি হলো, আপনি সংস্কৃতির কথা বলছেন, আমি আবারও বলছি, আজকে যে বাংলাদেশের যে বিকাশমান অর্থনীতি, আমরা কিন্তু এই আলোচনাটা আনতেই হবে। দেখেন, গত 3 বছর আওয়ামী লীগের এটা ত্রিবার্ষিক সম্মেলন, কিন্তু 19তম সম্মেলনে আওয়ামী লীগের একটা বড় ঘোষণা ছিল যে বাংলাদেশকে তারা দারিদ্র্য বিমোচন বড় ভূমিকা রাখবে, এবং আমরা কিন্তু এটার একটা সফলতা দেখতে পেয়েছি। আজকে হতদরিদ্রের সংখ্যা কমে 12.9% চলে আসছে, যেটা একসময় 23% বেশি ছিল, এবং দারিদ্র্য বিমোচনটাও আমরা 47% থেকে 22%তে নামিয়ে আনতে পেরেছি। এগুলো কিন্তু আমি বলবো এক ধরনের সাফল্য রাষ্ট্র পরিচালনায়, এবং এখানে শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যমটা অনেক বড় কাজ করেছে, এবং মেগা প্রজেক্ট বাস্তবায়ন, নিজস্ব অর্থায়ন বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা, আজকে গ্রামে গ্রামে যেভাবে ইন্টারনেট ছড়িয়ে পড়েছে। সুতরাং আমি আবারও সেই কথাটা ফিরে যেতে চাই যে ব্যক্তি শেখ হাসিনা যেভাবে বিকাশমান, তার দল সেই জায়গাটায় বিকাশমান কিনা। তিনি যতটা কমিটেড যুদ্ধাপরাধের বিচারে, তিনি যতটা কমিটেড সাম্প্রদায়িকতার বিমোচনে, তিনি যতটা কমিটেড বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যেতে, একটা উদাহরণ দিই যে উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচনে বাগমারায় বাংলাবাড়ির সহযোগী এই দল থেকে প্রশ্ন। এই যে ইশতিয়াক রাজা ভাই বলছিলেন, শুরুতেও বলেছেন, এখনো বলেছেন যে শেখ হাসিনা যেই পেসে মানে যেই গতিতে যাচ্ছেন, দলটা সেই গতিতে যেতে পারছে কিনা। আওয়ামী লীগকে যদি সেই গতিতে যেতে হয় তাহলে কি করা উচিত মনে করেন আপনি? এই প্রশ্নের উত্তর নিব বিরতি থেকে এসে। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম আপনার কাছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গতিতে যাচ্ছেন বা দলীয় সভানেত্রী, সেই গতিতে কি আওয়ামী লীগ এগোতে পারছে ওনার সঙ্গে তাল মিলিয়ে? না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ব্যক্তি মানুষও, এবং উনি একজন নেত্রী, এবং উনি দেখেন শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে উনি যে গতিতে যাচ্ছেন, এবং আপনি জানেন যে উনি বিভিন্ন ইস্যুতে
ওনার যে মতামতগুলো রাখছেন সেগুলো কিন্তু গ্রহণ করা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, এবং সেভাবে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। আপনি ক্লাইমেট চেঞ্জের কথা বলেন, জেন্ডার ইস্যুতে বলেন, ম্যাটারনাল হেলথ বলেন, হেলথের ইস্যুতে বলেন, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমনের বিষয় বলেন, এবং এবার যে সার্ক যে অংশগ্রহণ করলো না বাংলাদেশে, সেখানেও কিন্তু উনি বলেছেন যে কূটনৈতিক সম্পর্ক থাকবে পাকিস্তানের সাথে আমার, কিন্তু আমাদের মধ্যে যে ঝগড়াঝাটি আছে বা পাকিস্তানকে নিজে উনি হতাশ এই যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে উনি কথাগুলো বলেছেন। অর্থাৎ উনি এত ম্যাচিওর এবং ওনার হাইট এমন জায়গায় চলে গেছে যে ওনাকে ধারণ করা বা ওনাকে অনুভব করা বা ওনার স্পিরিটটা নেওয়ার মতো আমি এত এভাবে বলতে চাই না, ওখানে অনেক বর্ষিয়ান নেতা আছেন, কিন্তু বিনয়ের সাথে বলতে চাই যে যাদেরকে ওনারা নতুন নেতা হিসেবে তৈরি করছেন, যারা আমাদের ছাত্র ছিল, এখন আমরা দেখছি তারা সামনের চেয়ারে বসছে, নেতাতে পরিণত হচ্ছেন। এইখানে আমার কাছে মনে হয় যে আমাদের এই এনারা যে কাউন্সিল করবেন, এখানে তো অবশ্যই কাউন্সিলের কথাবার্তা শুনবেন, কিন্তু একটা রিসার্চ সেল হওয়া, প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সচেতন করা, তাদেরকে যে গণতন্ত্রের সংস্কৃতি সেগুলো সম্পর্কে আমার মনে হয় শেখানো। এই যে নেতৃত্ব পরিবর্তনের একটা কথা ব্যাপক আলোচিত হচ্ছে, এই দলের শীর্ষ নেতৃত্বে বা উপরের দিকের নেতৃত্বে পরিবর্তনের সংস্কৃতিটা চালু হওয়া দরকার বলে মনে করেন আপনি? না, নিশ্চয়ই চালু হওয়া দরকার। এখানে এক ধরনের একটা কেমিস্ট্রি প্রয়োজন। এই কেমিস্ট্রিটা হলো যে নবীন প্রবীণের একটা সমন্বয়। কারণ আপনি দেখেন বাংলাদেশের জনসংখ্যার এখন 65% কিন্তু এই তরুণরা, এবং তারা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। আবার যে 33%-এর কথা আমরা একটু বলি রেজা ভাই, আমরা কিন্তু এইবার আওয়ামী লীগের মন্ত্রিসভায় অনেক তরুণদের সম্পৃক্ততা দেখতে পাচ্ছি এবং তারা ভালো করছে। আবার দেখেন 33% যে নারীর ক্ষমতায়নের কথা আমরা বলছি রাজনৈতিকভাবে 2020 সালের মধ্যে। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগের এবারের নেতৃত্বে, সেটা শুধু উপরের লেভেলে না, সব স্তরে এর একটা আমরা দর্শন দেখতে চাই, এর একটা প্রতিফলন দেখতে চাই, এবং সেটাই কিন্তু দলটাকে সামনের দিকে বিকাশমান করবে। কারণ সামনের রাজনৈতিক চ্যালেঞ্জটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিকে বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদের প্রতি রাজনৈতিক সমর্থন আছে। 2013 সালের 5ই মে এই ঢাকা শহরে হেফাজতের রাজনৈতিক কর্মসূচিকে, ধ্বংসাত্মক কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিলেন একটি দলের নেত্রী। সুতরাং রাজনীতিটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। সেই রাজনীতি মোকাবেলা, উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নেওয়া, এবং 2019 সালের যে নির্বাচনটা, সেই নির্বাচনে কিন্তু সিদ্ধান্ত হবে বাংলাদেশ আসলে কোন পথে হাঁটবে। সুতরাং সেই নেতৃত্বের জন্য একটা আমি নির্বাচনের প্রসঙ্গে এসে, আপনি মনে করেন যে এবার কাউন্সিলটাই সেই নির্বাচনের পথে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া বা দলটাকে আরো সংগঠিত করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে? অবশ্যই এটা ভূমিকা রাখা উচিত, কারণ কথা হচ্ছে যে আসন্ন নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই কাউন্সিলটি হচ্ছে, এবং এখানে আসলে নেতা নির্বাচন করাটা কিন্তু একটা বড় বিষয়। কারণ নেতা যদি নির্বাচন না করতে পারে, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যেটি আপা বলার চেষ্টা করলেন, তিনি এখন আন্তর্জাতিকভাবে অনেক খ্যাতি সম্পন্ন, কিন্তু তার দলের কিছু কিছু নেতা কর্মীর কর্মকাণ্ডের কারণে যখন তার এই ইমেজটাকে ধূলিসাৎ হয়ে যায়, তখন আসলে কিন্তু আর কিছু বলার থাকে না। সুতরাং নেতা নির্বাচন করতে গেলে তাকে বারবার চিন্তা করতে হবে যে আমি কাকে নেতা নির্বাচিত করছি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা যখন ঘটে, তখন আমরা এই টকশোতে কিন্তু মূল নেতৃত্ব নিয়ে কিন্তু আমরা কথা বলা শুরু করি। সুতরাং এই জিনিসগুলো যাতে না হওয়ার আগে আমাদের এই নেতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।